নারী যে নারী প্রতিবেদন, যে নারী কমিশনের যে সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটাকে মানে বাতিল করতে বলছি কেন, এই কথাটা যদি আমরা জানতে চাই তাহলে আসলে খুব বেশি মানে যুক্তিসঙ্গত উত্তর কিন্তু এখানে আসে না। এখন ধরুন ইসলাম ধর্মে তো নারীদের কিছুটা সম্পত্তির অধিকার দেয়া আছে, তাই না? হিন্দু ধর্মে কিন্তু নেই। হ্যাঁ, আমি আমার পরিবার থেকে কোনো সম্পত্তি পাবো না। যে আপনারা আলোচনা সভার এখানে আয়োজন করেছেন, তার যারা আয়োজক আছেন বা আমার এখানে যারা সহবক্তা আছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি খুব মানে গ্রেটফুল ফিল করছি যে আমি নারী আন্দোলনের সাথে যুক্ত, কিন্তু এই ধরনের একটা মানে সমাবেশে আসলে আমি কখনোই বক্তব্য রাখিনি, যেটা আমার আজকে সেই সুযোগটা আমি পেলাম। আবার এখানে হয়তো বা আপনাদের অনেকগুলো চিন্তার সাথে আমার চিন্তার হয়তো বা পার্থক্য থাকতে পারে, তো আমি এই জন্য আরো বেশি গ্রেটফুল যে আপনারা নিশ্চয়ই সেই আলোচনাগুলো শুনবেন। তার মানে আপনাদের সেই বিভিন্ন যে মতের সাথে বসবাস করার যে বিষয়টা আমরা প্রতি মুহূর্তে বলি, আপনাদের মধ্যে সেই সৌজন্যতাটা আছে, যেটা আমি বিশ্বাস করছি। তো আমাদের এই সময়টাতে আমরা আসলে যখনই কোনো একটা কর্মসূচি পালন করি, আমরা প্রথমেই কিন্তু মানে জুলাই যুদ্ধে গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাই, পাশাপাশি সেই আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদেরকেও কিন্তু আমরা অত্যন্ত গর্বের সাথে স্মরণ করি। তো আমাদের এই গণ অভ্যুত্থানে নারীদের যে ভূমিকাটা আমরা দেখেছি, আপনারা যারা রাস্তায় ছিলেন নিশ্চয়ই আপনারা প্রতি মুহূর্তেই দেখেছেন নারীদের যে একটা স্বতঃস্ফূর্ত এবং সরব উপস্থিতি ছিল, সেটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবার মধ্যে একটা ভীষণ মানে একটা শক্তি হয়েছে। বেগম রোকেয়া যে কথাটা বলেছেন যে মানে তখনকার দিনে যেহেতু ওনার সময়ে গরুর গাড়িটা হচ্ছে যান হিসেবে পরিচিত ছিল, তো সমাজটা যদি একটা মানে গো শকট মানে গরুর গাড়িটির সাথে তুলনা করেছেন, সেটা যদি হয় এবং তার একটা চাকা নারী আর একটা চাকা পুরুষ, তো সেই দুটো চাকা যদি সমান হয় তাহলে গাড়িটা সোজা যাবে। যদি একটা চাকা ছোট একটা চাকা বড় হয় তাহলে কিন্তু গাড়িটা একটা জায়গায় ঘুরপাক খেতে থাকবে। তাহলে এখানে নারীকে মানে পুরুষের পাশাপাশি নারীকেও যে ক্ষমতায়িত হওয়ার কথা আমি বলেছেন, জ্ঞান বিজ্ঞান সমস্ত দিক থেকে নারীটাও যে এগিয়ে যাওয়া প্রয়োজন, সে কথাটাই কিন্তু তিনি তুলে ধরেছেন। আপনারা এখানে যারা বসে আছেন আমার ভাইয়েরা, আমার খুব ভালো লাগছে আজকে আমরা নারী নীতি নিয়ে কথা বলছি। আমরা সাধারণত দেখি যে আসলে নারীদেরকেই আমরা অনেক বেশি সমাগম করি, কিন্তু আমাদের যারা পুরুষ ভাইয়েরা আছেন বন্ধু সহযোদ্ধারা, তাদের সামনে কিন্তু আমরা আলোচনাগুলো করি না। তো আপনারা একবার একটু চিন্তা করুন যে আপনার পেছনে তো আসলে অনেকগুলো নারী আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, আপনার কন্যা আছে। তো এই যে কন্যার জন্য বা স্ত্রীর জন্য মানে আপনি কিভাবে তাদেরকে ভাববেন? আমরা যখন রাষ্ট্রে আছি, একটা রাষ্ট্রে আছি, তো সেই রাষ্ট্রের আসলে চরিত্রটা আমাদের সামনে কি? আমরা যে বাংলাদেশ, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলি, তার মানে এটা একটা গণতান্ত্রিক দেশ। হ্যাঁ, একটা গণতান্ত্রিক দেশে যে সরকার বা যে রাষ্ট্র থাকবে, সেই রাষ্ট্র ব্যবস্থাটা কিন্তু নারী পুরুষ সে উভয়কেই সমান দৃষ্টিতেই দেখবে। এখানে কাউকে সে এগিয়ে নিবে, কাউকে পিছনে রাখবে, সেটা তা কিন্তু নয়। এবং সেটা আমাদের সংবিধানেও আছে, বা এখন এগুলো নিয়ে আরো সংস্কারের কথাবার্তা চলছে। তো এই যে গণ অভ্যুত্থান যে হয়েছিল, জুলাই গণ অভ্যুত্থান, সেখানে যে নারীদের
এই যে প্রশংসনীয় যে ভূমিকাটা, আমি বলছি আসলে নারী পুরুষ উভয়ে মিলেই কিন্তু যে কোনো একটা গণ আন্দোলন সেটা একটা পরিপূর্ণতা লাভ করে, এবং আমরা কিন্তু জুলাইয়ে সেটা দেখেছি 2024। তো তাদের মানে এই যে তারা কিভাবে নামতে পারে, কেন আসলে তাদের মধ্যে এই ইয়েটা তৈরি হলো, তার মানে একটা দীর্ঘ সময় ধরে সেখানে কথা বলার স্বাধীনতা ছিল না, দ্বিমত প্রকাশ করার পরিবেশ ছিল না, সেখানে মানে নিজের যে ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতাকে আটকে রাখার যে একটা প্রচন্ড চেষ্টা সমস্ত দিক থেকে, সেই যে জিনিসটা ছিল, সেটার কারণে কিন্তু মানুষ মানে ভীষণভাবে বিক্ষুব্ধ হয়েছিল। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছিল, দুর্নীতি চারিদিকে যেভাবে বাড়ছিল, ফলে সমস্ত কিছু মিলে মানুষ কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং সেই ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। তাহলে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাটা কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে নানান ধরনের মত, সেই মতের একটা মিথস্ক্রিয়া হবে, হ্যাঁ, সেটার মধ্য দিয়ে নিশ্চয়ই একটা মানে সত্য বের হবে, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে সত্য কিন্তু একটা, ঠিক আছে। তাহলে আমি যখন হ্যাঁ বলছি, আপনি যখন না বলছেন, তখন কিন্তু আমরা যখন সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সেই পরিবেশটা বা আমার সেই মনটা যদি আমি তৈরি করি, তাহলে অবশ্যই আমরা একটা নির্দিষ্ট সত্যে উপনীত হতে পারব। ফলে এই কথাটাই এখানে বলা হয়েছে যে রাষ্ট্র যে আইন প্রণয়ন করবে, সেই আইনটা কিন্তু রাষ্ট্রের নাগরিকের জন্য সমানভাবে যাতে প্রযোজ্য হয় সেটা রাষ্ট্র দেখবে। হ্যাঁ, এখন আসলে ওই যে ভাইয়া মানে অনেক সুন্দর করে অনেকগুলো জায়গা থেকে উনি বিশ্লেষণ করে দেখিয়েছেন বিষয়গুলো। আমি নিশ্চয় ভাইয়ার সাথে আমার আরো আলাপ হবে, আমি এগুলো বুঝতে চাই আর ভালো করে। ইসলাম ধর্মে কিভাবে বিষয়গুলো আছে, সাম্প্রতিক বিষয় আছে, কিংবা মানে আপনাদের নারীদেরকে আপনারা কিভাবে দেখছেন। তো এখানে যখন সম্পত্তিতে সমান অধিকারের কথা বলা হচ্ছে, কিংবা হ্যাঁ আমি মনে করি যে আসলে আমি সমান অধিকার চাই, হ্যাঁ, সমান অধিকার চাই মানে কিন্তু স্বেচ্ছাচারিতা, ঠিক আছে। মানে প্রত্যেকটা মানুষ সে যখন শিক্ষিত হয়, তার মস্তিষ্ক যখন মানে সে চিন্তাকে সে সুসংগঠিতভাবে প্রকাশ করতে পারে, তখন কিন্তু মানে আপনার সাথে অন্য হাজার রকমের মানুষ থাকলেও আপনারা একসাথে কিন্তু থাকতে পারবেন, ঠিক আছে। আমরা এখন যে রাষ্ট্রটাতে বসবাস করছি, আমাদের যে রাষ্ট্রটা, এখানে কিন্তু আমরা সবাই এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা আসলে কিভাবে একসাথে বসবাস করছি। তার মানে সমাজে চলতে গিয়ে আমাকে এই জিনিসগুলোতে কিন্তু অ্যাডাপ্ট করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা তো মানে অ্যাডাপ্ট করছি, আমরা যুগের সাথে আমাদের যে চিন্তাটা সেটাকে কিন্তু আমরা ডেভেলপ করছি। সেটারই একটা পর্যায়ে এসে এই চিন্তাটা এসছে যে ইউনিফর্ম সিভিল কোড, আমরা বলি ইউনিফর্ম সিভিল কোড। আমাদের যে নতুন নারী নীতির যে প্রতিবেদনটা এসছে সংস্কার কমিশনের, সেখানে ওনারা বলেছেন যে অভিন্ন পারিবারিক আইন মানে হচ্ছে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, তারপরে হচ্ছে আপনার ভরণ পোষণ, দত্তক, পাঁচটা বিষয় ডিল করে সম্ভবত, আমি যতটুকু দেখতে পাচ্ছি। এখন ধরুন ইসলাম ধর্মে তো নারীদের কিছুটা সম্পত্তির অধিকার দেয়া আছে, তাই না? হিন্দু ধর্মে কিন্তু নেই। হ্যাঁ, আমি আমার পরিবার থেকে কোনো সম্পত্তি পাবো না, কোনো হিন্দু নারী পাবে না। সে যদি তাকে যদি কেউ দান করে তাহলে হয়তো সে পেতে পারে। কোনো হিন্দু নারীর স্বামী যদি মারা যায়, তার সেই সম্পত্তি সে কিন্তু শুধু ভোগ দখল করতে পারে, সে কিন্তু সেটা বিক্রি করতে পারবে না, মানে সেটা হস্তান্তরযোগ্য না, সে তার প্রয়োজনে সেটাকে তার মতো করে ইউজ করতে পারবে না। তাহলে এই যে রাষ্ট্রে মানে হিন্দু এবং বৌদ্ধরা হচ্ছে হিন্দু আইন মেনে চলে, মুসলিম ধর্মে যারা আছেন তারা ইসলাম ধর্মের যে আইন সেই আইন অনুযায়ী চলে, খ্রিস্টানরা হচ্ছে খ্রিস্টান ধর্মের আইন অনুযায়ী চলে। এখন এখানে
কেউ যদি মনে করে যে তারা এই তিনটে আইনের কোনোটার মধ্যেই তারা চলতে চান না, তাহলে তারা তো অভিন্ন পারিবারিক আইন, এই আইনটাতে তারা যেতে পারে। এটা ঐচ্ছিক ওনারা রেখেছেন, সেজন্য আমরা এটাকে সমর্থন করছি। এবং এটা আমাদের একটা দাবিও ছিল। আমরা নারী আন্দোলনের যারা কর্মী তারা দীর্ঘদিন ধরে এই দাবিটা কিন্তু করেছি যে এখানে মানে প্রত্যেকটা ধর্ম তো আসলে শান্তির কথাই বলে। এবং আমি যেটুকু বিশ্বাস করি, আমি যেহেতু একদম দরিদ্র যে নারীরা আছে তাদের কাছে যাই, একদম সমাজের সবচেয়ে অবহেলিত যে নারীরা, যাদের মানে এই সমাজে আসলে ঠাঁই হয় না, তাদের সাথেও কিন্তু আমাদের আলাপ আলোচনা, আমি যতটুকু দেখেছি আমার যে অভিজ্ঞতা, তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে নারীদের যে সমস্যাগুলো, আসলে সেই সমস্যাগুলো যদি আমরা মানে যদি বুঝতে চাই, আপনারা বলেছেনও মানে একজন নারী, ধরুন একজন গৃহকর্মী অথবা ধরুন একজন গার্মেন্টস কর্মী, তো সে যে শ্রমটা করছে, তো সেই শ্রমের মানে সেখান থেকে সে আসলে কি রিটার্ন চায়? তার শ্রমের বিনিময়ে সে চায় যে তার সন্তান, তার স্বামী, তার পরিবারের লোকজন, তাদেরকে নিয়ে সে মোটামুটি ভাবে মানে কোনো রকমে সে তার জীবন যাপন করবে। তার কাছে কিন্তু মানে নারী নীতিতে আসলে কি বলছে, কি হয়ে যাচ্ছে, এগুলো তো সে আসলে বুঝে না। ফলে তার মধ্যে কিন্তু ধর্ম নিয়ে সেই যে উন্মাদনা, আমি বলছি এটা মানে প্রত্যেকটা চিন্তারই তার একটা পজিটিভ দিক থাকে, যেটা হচ্ছে ভাইয়া এতক্ষণ মানে যে ব্যাখ্যা করলেন যে আসলে একটা পার্সপেক্টিভে নানান বিষয়গুলো আমাদের আসলে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসার যে ধৈর্য বা সময়, সেটা কিন্তু আমাদের নেওয়া প্রয়োজন। তো ফলে মানে এই যে আমি যাদের কথা বলছি একদম শ্রমজীবী নারী, তো তাদের জন্য আসলে আমরা মানে এই যে মানে ধর্মটাকে তারা কিন্তু উন্মাদনা হিসেবে ব্যবহার করে না, সেটা তারা একটা নৈতিক মূল্যবোধ হিসেবে ব্যবহার করে। কিন্তু এখানে আমরা দেখি যে মানে ধর্মকে ব্যবহার করে একটা রাজনৈতিক মানে কোনো একটা সংগঠন বা রাজনৈতিকভাবে যারা সংগঠিত হতে চায়, তারা কিন্তু এটাকে মিসগাইড করে। মানুষের যে ধর্মীয় মূল্যবোধ, সেই মূল্যবোধকে কিন্তু তারা মিসগাইড করে। আমি বিষয়টাকে এইভাবে দেখি। তো সেই জায়গা থেকে যখন নারী কমিশন প্রতিবেদন দিল, তখন আমরা যেটা দেখলাম যে হেফাজতে ইসলাম একটা সমাবেশ ডাকলেন। তারা ওপেনলি যে নারীরা এই প্রতিবেদনটা দিয়েছেন তাদেরকে অশালীনভাবে কথা বলেছেন। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে কোনো মানে যে মানুষ ধর্মের প্রতি সত্যিকার অর্থে নিবেদিত, সে কিন্তু এভাবে করে বলতে পারবে না। হ্যাঁ, কারণ তার পেছনে তার মা আছেন, তার বোন আছেন, তার স্ত্রী আছেন, অথবা তার কন্যা আছেন। তাহলে তাকে তো তুমি সেভাবে করে বলতে পারেন না। এখন প্রশ্নটা উঠতে পারে, হ্যাঁ, যে এখানে মানে আলেম সমাজ থেকে বা যারা ইসলামিক যারা হ্যাঁ স্কলাররা আছেন, তাদের যে মতামত, সেটা অবশ্যই ওনারা নিয়েছেন কিনা বা নিতে পারেন। ওনারা ওনাদের লিস্টটা দিয়েছেন, ওখানে পিছনে অনেকজনের সাথে ওনারা কথা বলেছেন। তো সেটা ওনারা কি করেছেন সেটুকু আমরা বুঝতে পারি, বোঝার চেষ্টা করতে পারি। কিন্তু মানে এইভাবে প্রতিবেদনটাকে বাতিল করতে হবে, হ্যাঁ, এভাবে আসলে যদি বলা হয়, তাহলে এটার মধ্যে তো যুক্তি থাকলো না, আসলে এটার মধ্যে একটা আবেগ থাকলো, এবং এই আবেগটা হচ্ছে একটা অন্ধ আবেগ। তাহলে এই অন্ধ আবেগের চর্চা আমরা করতে চাই না, আমরা চাই একটা যৌক্তিক যে আবেগ বা যৌক্তিক একটা তর্ক বিতর্কের একটা পরিবেশ, সেটাই কিন্তু আমরা চাই। ফলে এখানে গত রেজিমে যেটা হয়েছে যে সেখানে যেমন সেকুলারিজমের এখন
যে ব্যাখ্যাটা দেয়া হয় যে মানে এখানে মানে ইহজাগতিক, হ্যাঁ, এখন যেটা হচ্ছে নারী কমিশনের প্রতিবেদনে তারা বলেছেন ইহজাগতিক, কিন্তু এর আগে আমরা দেখেছিলাম এটাকে ওরা বাংলায় করেছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে যে আসলে রাষ্ট্র মানে কোনো ধর্মকে পেট্রোনাইজ করবে না, কিন্তু আবার কোনো ধর্মকে রাষ্ট্র বাধাগ্রস্ত করবে না। এই রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক ধর্মের মানুষ যেন তার ধর্ম তার মতো করে পালন করতে পারে, সেই নিরাপত্তাটা বিধান করবে রাষ্ট্র। তাহলে সেই নিরাপত্তার যে বিষয়টা, সেখানে মানে আসলে নারী আন্দোলনের বা নারী মুক্তির কথাটা বলতে গেলে বারবার ধর্মকে সামনে আনা হয়। আসলে এটা কোনো প্রয়োজন নেই, এখানে ধর্ম নারীর পথে কেন বাধা হবে? এখন আজকের যে সময়, আমার যে সময় আমি যৌবন আমি কিশোরী ছিলাম, আমার বয়সে তো মোবাইল ছিল না, এখন তো মোবাইল এসছে, ইন্টারনেট এসছে, এখন সারা পৃথিবীতে আমার হাতের মুঠোর মধ্যে আছে। তাহলে এই যে একটা আধুনিক যে মানে একটা মাধ্যম আমি ব্যবহার করার সুযোগ পেয়েছি, তাহলে সেটা কিন্তু আমি আমার সময়ে আমি যেরকম ভাবতাম, আজকের দিনের ছেলেমেয়েরা কিন্তু অনেক ফাস্ট, তারা অনেক এগিয়ে গেছে, অনেক বিশ্বের অনেক জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে তারা আসছে। ফলে সেই জায়গাটাই যদি ধর্ম যদি উন্মুক্ত করে না দেয়, হ্যাঁ, তাহলে কি হবে যে আপনি যখনই রাস টেনে ধরতে যাবেন তখনই কিন্তু সেখানে একটা ব্যাঘাত ঘটবে। কারণ সত্যিকারের যে সমস্যাটা আপনার সামনে এসছে, সেই সমস্যাটাকে আমরা এখানে অ্যাড্রেস করতে পারছি না। আমরা বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যে বিষয়টা বলি যে এই সমাজে নারী দুইভাবে শোষিত। একটা হচ্ছে এই যে পুঁজিবাদী অর্থনীতি, এই পুঁজিবাদী অর্থনীতিতে সে অর্থনৈতিকভাবে নিপীড়িত, মানে এখানে একজন পুরুষ বলি একজন নারী বলি, তারা উভয়েই কিন্তু এই অর্থনৈতিক যে বৈষম্য, সেই বৈষম্যের শিকার। আবার একজন নারী শুধুমাত্র সে নারী হওয়ার কারণেই এখানে বৈষম্যের শিকার। হ্যাঁ, এই যে মানে যৌনকর্মীদের যে বিষয়টা এসছে, আপনারা একবার চিন্তা করুন। আপা বলেছেন যে আসলে যৌনকর্মী কারা হয়? যৌনকর্মী কিন্তু ওটা তো কোনো একটা সম্মানজনক পেশা না, কিন্তু এটাকে মানে স্বেচ্ছায় যৌনকর্মী হতে চায় না। তাহলে আমাদের দেশে এই যে মানে খুবই দরিদ্র যে মেয়েরা, তারা হয়তো বা মানে প্রেমের প্রলোভনে পড়ে, অথবা বাবা মা যেখানে বিয়ে দিচ্ছে সেখানেই হয়তো বা তার স্বামী তাকে বিক্রি করে দিচ্ছে, কিংবা এই নানান প্রতারণার শিকার হয়ে মানে নির্মম একটা জীবন আসলে তাদের। তাহলে সেই নারীরা আপনারা যেটা বলেছেন, হ্যাঁ, তাদের যে পুনর্বাসনের যে বিষয়টা, সেই পুনর্বাসনের বিষয়টা অবশ্যই ভাবা দরকার। নারী কমিশনের যে প্রতিবেদন ওনারা যা বলেছেন, আমরা অনেক কিছুই ঠিক মনে করি, অনেক কিছুই আমরা মনে করি যে এখানে একটা ভালো একটা দিক আছে, কিন্তু আবার এখানকার অনেক বিষয়ের সাথে আমাদের কিন্তু দ্বিমত আছে। হ্যাঁ, এগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের প্রতিবেদনও দিয়েছি, আবার আমরা কথা বলতে চাই, আমরা তর্ক বিতর্ক করতে চাই। কারণ অনেকগুলো বিষয় নিয়ে যে মানে যে জিনিসটা আসলে ফরবিডেন থাকে, মানে একটা নিষেধাজ্ঞার মধ্যে থাকে, হ্যাঁ, অন্ধকারে যে জিনিসটা থাকে সেটাকে তো আসলে ভালো বোঝা যায় না, ভালো জানা যায় না। ফলে আলোর মধ্যে যখন আসে তখন কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ সেটা বোঝা যায়। তো এখন আমাদের সামনে এই বিষয়গুলো আসছে, আমরা ভালো মন্দগুলো বিচার করব যে আমরা কোনটা রাখতে পারি কোনটা রাখা যাবে না। তাহলে সেটার জন্য কিন্তু একটা জনমত যে তৈরি করা, সেটা যদি আমি আমার একটা প্রচন্ড শুধুমাত্র আবেগের জায়গা, অন্ধ আবেগের জায়গা থেকে করি, তাহলে কিন্তু সেটা হচ্ছে একটা মানে বিশৃঙ্খলা বা অরাজকতা তৈরি করে। যদি আমরা বসে কথা বলতে পারি যে আপনি যেটা বিশ্বাস করেন, আমি তার একদম 180 ডিগ্রি বিপরীতে মনে করি, তারপরেও আমি কিন্তু আপনার সাথেই কথা বলতে পারি, আমি আপনার সাথে তর্ক বিতর্ক করছি, পরক্ষণে আবার আপনার সাথে আমি হেসে কথা বলতে পারছি। তাহলে আমি যদি আমার চিন্তাটাকে যদি এই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এই জায়গাগুলো
থাকবে যে আমরা নারীকে মানে আমার হেফাজতে ইসলামের যিনি ইয়ে ছিলেন শফি হুজুর আর কি, উনি বলেছিলেন যে তেঁতুলের সাথে তুলনা করেছেন কিংবা মোমের সাথে তুলনা করেছেন। তো আমরা বলছি আমরা তো মানুষ, হ্যাঁ, আপনার মস্তিষ্কটা যেটা দিয়ে সৃষ্টি আমার মস্তিষ্ক কিন্তু সেটা দিয়ে সৃষ্টি। আমরা এই বস্তু জগতে যা কিছু দেখছি যা কিছু শুনছি এটার মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের চিন্তা তৈরি হয়। ফলে আমার যে চিন্তা সেই চিন্তা আপনার মধ্যেও সেভাবেই চিন্তাটা তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে সেই চিন্তাটাকে মানে আমরা প্রকাশিত হতে দিই, আমরা সেই চিন্তাটাকে বাধাগ্রস্ত না করি। হ্যাঁ, যেমন ধরুন এই যে নারী কমিশনের প্রতিবেদনটা আসলে যে আমি যে কথাটা বলছিলাম যে এই যে চিন্তার যে জায়গাটা, হ্যাঁ, মানে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, তাই তো, আশরাফুল মাখলুকাত। যদি তাই হয় তাহলে মানে মানুষকে কি অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায়? আসলে যায় না। কিন্তু মানুষ মানুষই, মানুষ কিন্তু মানে সভ্যতাকে নির্মাণ করে, হ্যাঁ, তার চলার পথের যে বাধা সেই বাধাটাকে ডিঙিয়ে সে এগিয়ে যায়। সেখানে হয়তো বা কিছু প্রাণের ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত মানব যে জাতি সেই জাতিটাই কিন্তু এগিয়ে যায়। ফলে আমাদের আমার মনে হয় এই জায়গাটাও আমাদের একটু কনসার্নে রাখা দরকার আর কি। তো এই যে প্রতিবেদনটা যে জমা দিয়েছে সেখানে কিন্তু অনেকগুলো বিষয় ওনারা বলেছেন। যেমন একটা হচ্ছে নারী স্বাস্থ্য, নারীর যে প্রজনন স্বাস্থ্য, এই প্রজনন স্বাস্থ্যের সাথে এটা যদি আলোচনা করতে যাই, আমরা যেহেতু অনেকগুলো বিষয়কে অন্ধকারে রাখতে চাই, তখন আসলে এই বিষয়টা এরকম করে আসে যে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এটা যখন বলে তখন কেউ বলে করা যাবে না, এটা ধর্মের সাথে সাংঘর্ষিক, কেউ বলে না এটা এভাবে না, আর একটু কিভাবে করা যায়, আর কেউ বলে না দিতেই হবে। মানে চিন্তার তো আসলে নানান ধরনের ফর্ম আছে, সেটা সবার মধ্যেই আছে, হ্যাঁ, নারী পুরুষ উভয়ের মধ্যে। এখন একজন নারীর যে মানে প্রজনন স্বাস্থ্য সেটাকে কি কারণে সুরক্ষিত রাখা দরকার? একজন নারী তিনি তো মানে আগামী প্রজন্মকে নিয়ে আসছেন পৃথিবীতে, তাই না? তাহলে নারী যদি সুস্থ না থাকেন তাহলে তার সন্তান তো সুস্থ থাকতে পারে না। হ্যাঁ, নারী যদি সেই প্রজনন স্বাস্থ্যের দিকে আমরা যদি নজর না দিই তাহলে সেই নারীর মৃত্যু অথবা তার শিশুর মৃত্যু এই ঘটনাগুলো আমরা খুব ভালো করে জানি। হ্যাঁ, কিংবা নারীদের মানে যে আমাদের গার্মেন্টস শ্রমিকরা যারা আছেন তারা কারখানায় যখন কাজ করেন তখন তাদেরকে বেশি পরিমাণে পানি খেতে দেওয়া হয় না, মানে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দেওয়া হয় না, কারণ সে যদি ৩-৪ বার বাথরুমে যায় তাহলে যে সময়টা তার লাগে সেই সময়টাতে সে অনেকগুলো পণ্য উৎপাদন করতে পারে। সেজন্য তাকে পানি খেতে দেওয়া হয় না, এবং তার কারণে সে কিন্তু ইউরিন ইনফেকশনে ভোগে, তার কিডনির সমস্যা হয়, এবং তারা অনেক ধরনের তাদের চর্মরোগ হয়। তো এখন এই যে এই নারীকে মানে যদি শিক্ষিত করতে হয় তাহলে তো একজন নারীকে শিক্ষিত করা মানে তার বাবা মাকেও তো আসলে এই বিষয়ে শিক্ষিত হতে হবে। এখন সেটা কিভাবে হবে সেটা আমরা নির্ধারণ করতে পারি। আমরা মানে স্কুলে একটা স্বাস্থ্য বা হেলথ ক্লাস হতে পারে, অথবা স্কুলগুলোর জন্য একটা মেডিকেল টিম থাকতে পারে। মানে কিভাবে এটা নীতি নির্ধারণের অবশ্যই ঠিক করবেন, কিন্তু এই জায়গাটায় কিন্তু আপনাকে এনলাইট হতেই হবে, আর না হলে আপনার কন্যাটা আপনার চোখের সামনে কিন্তু এরকম একটা শুধুমাত্র আপনার একটা সাধারণ মানে অবহেলার কারণে সে কিন্তু মৃত্যুর পথে যেতে পারে। তাহলে আবার আরেকটা বিষয় দেখুন যে আমাদের আমি যদি ঢাকা শহরে ধরি, ধরুন এখানে প্রতিদিন তো প্রচুর ছেলেরা মেয়েরা বের হচ্ছে। হ্যাঁ, আমার আসলে এই জিনিসটা খুব ভাবতেই মানে খুব খারাপ লাগে যে আমাদের এখানে আমরা যদি ওটাকে কি বলে মানে টয়লেটের যে ব্যবস্থা যদি আমরা দেখি, হ্যাঁ, এখানে নারীদের জন্য আসলে মানে কি আমরা কখনো এরকম এগুলো মাথায় রাখি যে এখানে এতজন নারীর চলাফেরা, ফলে এই জায়গাটায় এই পরিমাণ
বাথরুমের ব্যবস্থা রাখতে হবে। হ্যাঁ, এই চিন্তাগুলো কিন্তু আমাদের মধ্যে কাজ করে, কিন্তু এই চিন্তাগুলো তো আসলে লাগবে, আপনার সভ্যতার জন্যই লাগবে, আপনার সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই লাগবে, আপনার যে প্রজন্ম, আপনার যে জনগণ তাদেরকে সুস্থ রাখার জন্যই এটা প্রয়োজন। আবার ধরুন মানে পুরুষরা তারা মানে স্বাধীনভাবে মানে বাথরুম সারতে পারেন রাস্তাঘাটে, সেটার জন্যে পুরো শহরটাকে মানে মাঝে মাঝে মনে হয় যেন এটা একটা ওপেন একটা বাথরুম, তাই না? তার মানে স্বাস্থ্য বিষয়ও মানে আপনাকে যে আপনার যে সচেতনতা, সেই সচেতনতাটা আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যে রাষ্ট্র এখানে ভাবতে বাধ্য হয় যে পরিবেশটাকে সুস্থ রাখার জন্য, পরিবেশটাকে উন্নত রাখার জন্য তার এই ব্যবস্থাগুলো কিন্তু প্রয়োজন। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরে বলছি যে নারীদের মানে যারা শ্রমজীবী নারী আছেন তাদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এবং সেটা সবেতন। আমাদের সরকারি অফিসে যারা চাকরি করেন তারা এইটা পান, কিন্তু বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তো বেশিরভাগই আসলে মানা হয় না। আর যেখানে একদম শ্রমজীবী নারীরা, তাদের ক্ষেত্রে তো এটা মানাই হয় না। কোনো একজন নারী গর্ভবতী হলে তাকে চাকরি ছেড়ে দিতে হয়, কারণ ওই অফিস তাকে বসিয়ে চাকরি দিবেন বা বেতন দিবেন। ঠিক আছে, তাহলে এই যে নারীদের জন্য, সেই নারীদের জন্য তো কথা বলতে হবে। এই কথাগুলো কিন্তু এখানে বলেছে প্রতিবেদনে, এই কথাগুলো আছে। তাহলে ভালো দিকগুলো যে আছে সেগুলো একটু আমাদের বলা প্রয়োজন। আর নাহলে হয় কি যে শুধু মানে নেগেটিভ চর্চাটাই হয়। তাহলে আমি মনে করি একজন নেতা মানে কি? নেতা মানে হচ্ছে শিক্ষক। একজন নেতা, তাকে দেখেই কিন্তু তার যে ফলোয়ার যারা, তারা সেভাবেই শিক্ষিত হয়। ফলে এখানে লিডারশিপের একটা বড় ভূমিকা কিন্তু রাখতে হবে। ফলে ধর্মীয় নেতা যারা আছেন তাদেরকেও কিন্তু এখানে একটা বড় ভূমিকা রাখতে হবে। তিনি একটা মানে নারীর যে প্রজনন স্বাস্থ্য, সেটা যে মানে সুস্থ রাখার যে ব্যবস্থাপনা, সেটাও কিন্তু তাকে জানতে হবে। আর নাহলে উনি নিজেও বুঝতে পারবেন না আরেকজনের কি সমস্যা, ফলে এই সমস্যার জন্য উনি কিন্তু সমাধানের পথটাও বলতে পারবেন না। সেই অর্থে এই বিষয়গুলো কিন্তু জানা দরকার। তাহলে আমি যেটা বলছিলাম, এই যে মাতৃত্বকালীন ছুটি কিংবা ডে কেয়ার সেন্টার, আমাদের যে নারীরা তারা তো আসলে কর্মক্ষেত্রে না আসুক এটা তো আমরা চাই না। নারীদের এই জায়গাটায় দুটো কারণেই আমরা এটা মনে করি, মানে দুই দিক থেকে। একটা হচ্ছে একটা নারী, সে যখন শিক্ষিত হচ্ছে, সে যখন পড়ালেখা শিখছে, তার পেছনে রাষ্ট্র যে ব্যয়টা করছে, সেই ব্যয়টা কিন্তু তাকে রাষ্ট্রকে রিটার্ন দেওয়ার জন্য। তার মানে সে যেই ক্ষেত্রে সে হচ্ছে স্পেশালিস্ট বা সে যে জায়গাটায় রাষ্ট্রকে পে করতে পারবে, তাহলে সেখানে তো সে পে করতে চায়, সে তো কাজ করতে চায়। হ্যাঁ, সেই জন্য নারীরা চাকরিতে যাচ্ছে। আবার একদম দরিদ্র যে পরিবারগুলো বা কিছু মানে মধ্যবিত্ত যে পরিবারগুলো, সেখানে পরিবারের দুজন বা তিনজন যদি চাকরি না করে, তাহলে কিন্তু চলতে পারছে না। আজকের এই যে মানে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা সমস্ত কিছুর যে ব্যয়টা বাড়ছে, মানে আমাদের লিভিং কস্টটা এত বেড়ে যাচ্ছে, তো সেখানে তাকে তো বাহিরে যেতেই হচ্ছে। কিন্তু মানে যখন একজন নারী সে গর্ভবতী হচ্ছেন, একদিকে যেমন তাকে অফিস ছাঁটাই করছে, আবার আরেকদিকে সে চাকরিটা রাখতে পারলেও বাচ্চার জন্য কিন্তু সে মানে চাকরিটা তাকে ছাড়তে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তার প্রতিষ্ঠানের কাছাকাছি যেন ডে কেয়ার সেন্টার থাকে, এটাও আমরা গভর্নমেন্টকে কিন্তু বলেছিলাম। আমাদের এগুলো দাবি আমাদের নারী আন্দোলনের দীর্ঘদিনের ছিল। ফলে সেই জায়গা থেকে আমরা মানে দেখেছি যে এই প্রতিবেদনে তারা কিন্তু সেই বিষয়টা রেখেছেন। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমি আসলে বলতে চাচ্ছি যে আমরা এটাকে তুলনামূলকভাবে যেন বিচার করতে পারি, এখানে কি ভালো দিক আছে আর কোন দিকটাকে আসলে কিভাবে আলো ফেলতে হবে, সেই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে খুঁজে খুঁজে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন ধরুন যে মানে নারী প্রতিবেদন, যে নারী কমিশনের যে সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটাকে মানে বাতিল করতে বলছি কেন, এই কথাটা যদি আমরা জানতে চাই, তাহলে আসলে খুব বেশি মানে যুক্তিসঙ্গত উত্তর কিন্তু এখানে আসে না। মানে একটা হচ্ছে হ্যাঁ, ধর্মকে এখানে অবমাননা করছে,
ওনারা যেভাবে কথাগুলো বলেছেন সেই কথাগুলোকে মানে অবশ্যই সেটাকে মানে ওনারা তো আসলে কোনো ধর্মকে ফাইট করছেন না, এখানে তো আসলে উনি রাষ্ট্রের জন্য মানে রাষ্ট্রের যে নাগরিক, রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক ঠিক করছেন। ফলে এখানে উনি তো ধর্মের বিষয়টাকে এখানে ডিল করবেন না। তাহলে সেই জায়গা থেকে বিষয়গুলো অবশ্যই সংস্কার কমিশন আমার মনে হয় ওনারা সেটা ভাববেন। এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি কি একটু সময় বেশি নিচ্ছি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি ইয়ে করছি। অনেকগুলো বিষয় আছে, ভালো দিক আছে। আমাদের অভিবাসী যে নারীরা, হ্যাঁ, সৌদি আরব বা মিডল ইস্টে যে নারীরা যায়, তাদের কিন্তু ভীষণ ওখানে একটা ইয়ের মধ্যে থাকে আর কি, যৌন নিপীড়ন থেকে শুরু করে নিরাপত্তাহীনতা। তো সেখানে আসলে আমি কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ওই দেশের গভর্নমেন্টকে জবাবদিহিতার জায়গায় আনতে পারে না। ফলে এই ঘটনাগুলো কেন ঘটছে বা এটার যে বিচার, এই বিষয়গুলো কিন্তু ইয়ে নাই, হ্যাঁ, মানে স্পষ্টভাবে বলা নাই। তো এখানে এই বিষয়গুলো টাচ করেছে। সর্বশেষ ওই যে আমি যৌন কর্মীদের আসলে নিরাপত্তার কথা আমি এটুকু আবার বলতে চাই যে আসলে আমাদের দেশে যারা মানে হিজড়া হয়ে জন্মগ্রহণ করে তারা তো আসলে এটা জন্মগত, ঠিক আছে। আমাদের এই যে বোনেরা যারা, মানে এটা কি পরিমাণ একটা নির্মম, একটা নিগ্রহ, মানে একটা নিগৃহীত জীবন, হ্যাঁ, ওই জীবন যারা যাপন করে সেটা তারাই বোঝে। কিন্তু তারা যখন সমাজ থেকে একটা নেগেটিভ একটা মানে আচরণ পায়, তখন কিন্তু তারা হোস্টাইল হয়ে যায়। ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা, আমি অনেকের সাথে কথা বলেছি যারা ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য কথা বলেন, তাদের সাথেও কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন কথা বলেছি তখন আমি এই ইয়েটা পেয়েছি যে না, ওনারাও চান যে এই নিগৃহীত জীবনটা যেন মেয়েদের না হয়। মানে কেন, তাহলে যেই ছেলেরা তাদের কাছে যাচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন, তাদেরকে আপনারা প্রোটেস্ট করুন, তাদেরকে আপনারা জনসমক্ষে তুলে আনুন। কিন্তু এই যে নারীরা, এরা ভীষণ অসহায়। ফলে আমরা চাই আসলে নারীর ক্ষমতায়ন হোক, নারী একটা সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে উঠুক। তার জন্য যে শিক্ষাটা দরকার সেই শিক্ষাটাই আসুক, এবং একটা মুক্ত একটা পরিবেশ আসলে আমরা চাই। আসলে আমিও মাঝে মাঝে ভয় পেয়ে যাই যে কোন কথা বলে আমরা কি বিপদে পড়ে যাব। তো এই যে মানে বিপদে পড়ার জায়গাটা যখন থাকবে না, তখন দেখবেন মানে খুবই একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে তৈরি হবে। সেই জুলাই আন্দোলনে যেভাবে আমরা নারীরা, আমাদের ভাইয়েরা, বাবারা মিলে একটা যে সুন্দর আন্দোলন গড়ে তুলেছিলাম, সেরকম আন্দোলনই আসলে আমরা গড়ে তুলতে পারি। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, আসলে আমি কি বলেছি আমি জানি, আমি যতটুকু করার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি।